স্ক্রিনশট দেখা গেলে আবার লাইক দিয়ে দাও, তাহলে বুঝতে পারবো স্ক্রিন অডিও সব ক্লিয়ার থাকলে দেন স্টার্ট করছি। আগের দিন আমরা বেসিক ইফ আর এক্স লুকআপ মনে দেখেছিলাম। আজকে ইফ এবং অ্যাডভান্স ইফটা করি, তারপর যদি টাইম থাকে, না হলে কালকে আমরা লুকআপ অ্যাডভান্স লুকআপে যাব। তার আগে আমি পোর্টাল একবার দেখিয়ে দিই, সবাই হয়তো পোর্টাল চেক করেছে, তা আমি একবার দেখিয়ে দাও, কারণ বারবার একই জিনিস বহু লোক জিজ্ঞেস করে। এখানে অলরেডি কুইজ আপলোড করে দিয়েছে, তো যেরকম যেরকম টাইম হবে ক্লাস হবে সেই কুইজগুলো দিতে থাকবে। প্রতিটা কুইজের ফার্স্ট টাইম যখন কুইজগুলো দেবে সেটা কিন্তু ওয়ান টাইম এর জন্য সে সাবমিশন করতে পারবে। একবার সাবমিট হয়ে গেলে সে দিতে পারবে না, সেটা সবকটা কুইজ যখন তার কমপ্লিট হয়ে যাবে তারপরে সে আবার এটাকে মানে রিঅ্যাপ্লাই করতে হবে, তখন সে মার্কসটা কাউন্ট হবে না, ফার্স্ট টাইম কাউন্ট হবে এবং সেটা টাইমার বেস আছে। তো অনেকে করে কি, যেটা আমি প্রবলেম আসে, যে কুইজ দিতে অন্য ট্যাবে চলে যাচ্ছে বা অন্য কোনো অ্যাপ খুলে ফেলছে, তাহলে কিন্তু কুইজ অটো সাবমিট হয়ে যাবে। তো যখনই দেবে, যে টাইমই দাও, সেটা হচ্ছে যে প্রপার যে কুইজটা দেবো সেই জন্য সেভাবেই দেবে। কোনো রকম ট্যাব সুইচিং, চ্যাট জিপিটির ওয়েবসাইট খোলা, এসব ক্ষেত্রে হলেই অটোমেটিক ওটা অফ হয়ে যাবে, কুইজটা সাবমিশন নিয়ে নেবে। সেকেন্ড হচ্ছে 150 এসকিউএল টেস্ট দেওয়া আছে, এটা যতবার খুশি দেওয়া যাবে এবং এর কোনো মার্কস কাউন্ট হবে না, এটা জাস্ট ফর প্র্যাকটিসের জন্য। এখানে কিছু মানে কোশ্চেন দেওয়া আছে, সরি, কি করে কোন ফর্মুলা কোথায় ইউজেজ হয় সেইটা একটা থিওরিটিক্যাল লেখা আছে হান্ড্রেডস। আমি তো বেসিক্যালি করাবো সবকিছুই, তাও দিয়ে দিচ্ছি যদি করার দরকার পড়ে। এছাড়া অ্যাসাইনমেন্ট টেস্ট আছে, 50টা ওয়ার্কশিট আছে বেসিক প্র্যাকটিসের জন্য, বেসিক ইউজের জন্য। আর লাইভ ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া থাকবে আপকামিং কুইজ, এবং এই ক্লাসের পর এখানে ভিডিও আসবে, এখানে যা রাইট হচ্ছে সেটার একটা পিডিএফ আসবে, প্র্যাকটিস সেটটা ওখানে আপলোড হয়ে যাবে। কোনো কোয়ারি থাকলে বলো, তাহলে আমি মুভ করছি। না স্যার, ঠিক আছে। ওকে, বলছি স্যার, ওই কুইজগুলোতে ওটা কি নন মার্কস, মানে মার্কস আছে কি মার্কস নেই? হ্যাঁ মার্কস দেওয়া আছে, পার কোশ্চেন 1 মার্কস করে দেওয়া আছে, 20টা করে কোশ্চেন আছে, কোনোটার 5 মিনিট করে টাইম দেওয়া আছে। সেটা দেবে স্টার্টিংই দেখানো থাকবে কত টাইম আছে, কত মার্কসের। 20 নম্বর টোটাল মার্কস থাকে, পার কোশ্চেন 1 মার্কস। ওকে স্যার, ওকে, ঠিক আছে। এইরকম আসছে। এখান থেকে বেসিক ইফ ফাংশন কাজ করে কি বেসিসে, লজিক্যাল টেস্ট দেন ট্রু ভ্যালু হলে আমার যে রেজাল্টটা আমি ডবল ইনভার্টেড কোমার মধ্যে দিয়েও সেটা আমার এই সেলে আসবে ফেরত, যেখানে আমি ফর্মুলা ইউজ করছি। এলস যেটা ফলস ভ্যালু আছে সেইটাই আমার এইখানে শো করবে। এ তো হয়ে গেল বেসিক। কিন্তু কাজের সাথে সাথে বা ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এক্সেল মিনি চ্যালেঞ্জ তৈরি করে। যেরকম আমরা অনলাইন শপিং করি, সেখানে কি থাকে, ডেলিভারি, আউট ফর ডেলিভার্ড, অর হয়তো ডেলিভার্ড। তিনটেই কাইন্ড অফ সেম, একটা হচ্ছে ডেলিভারিতে হয়তো যাচ্ছে, একটা হচ্ছে আউট ফর ডেলিভারিতে বেরিয়ে গেছে, একটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে প্রসেসটা। এবার সিচুয়েশন হচ্ছে একজন ই কমার্স প্ল্যাটফর্ম বা একজন B2C ব্র্যান্ড যে বিভিন্ন মার্কেট প্লেসে সেল করছে,
সে এন্ড অফ দ্য ডেতে বা এন্ড অফ দ্য ইয়ারে একটা ডেটা সেট নামালো তার ফাইল থেকে। যেমন আমাদের আছে শিপ রকেট, শিপ রকেট থেকে ডাউনলোড করলো। এবার শিপ রকেট কি করে, শিপ রকেট অ্যাগ্রিগেটরকে ইউজ করে, যেমন ডেলিভারি, ব্লু ডার্ট, ফ্লিপকার্টের ই কার্ট, অ্যামাজনের জন্য অ্যামাজন নিজস্ব ডেলিভারি আছে, অথবা আরো যেসব পার্টনার আছে। ডাউনলোড করলো, সে দেখছে কি অর্ডার আইডি আছে আর স্ট্যাটাস দেওয়া আছে। স্ট্যাটাসে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা জার্গন হয়। যেমন অ্যামাজন যদি বলে যে ডেলিভার্ড, কেউ হয়তো বলবে শিপমেন্ট কমপ্লিটেড, সাকসেসফুলি কমপ্লিটেড, বা কেউ হয়তো বলছে শিপমেন্ট ডেলিভার্ড। ডেলিভার্ড বা ভারী এই কথাটা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু তার সাফিক্স বা প্রিফিক্সে কোম্পানি টু কোম্পানি বিভিন্ন এডিশন থাকে, তার লিঙ্গুইস্টিক যেরকম অ্যাপ্রোচ আছে সেরকম অনুযায়ী। এবার আমাকে হয়তো কস্ট মেজারমেন্ট করতে হবে, বা আমাকে রিপোর্ট তৈরি করতে হবে যে কতগুলো আমাদের কাছে ডেলিভার্ড হয়নি প্রপার ভাবে, যে কোনো রিজনেই হোক। তাহলে এই রকম ক্ষেত্রে যদি আমাকে ইফের লজিক ইউজ করতে হয়, ইফে আমরা কি ইউজুয়ালি দেখি, সেলের ইকুয়ালস টু কোনো পার্টিকুলার ওয়ার্ড বা স্ট্রিংকে আমরা টাইপ করে দিই, বা সেখানেও একটা সেলের রেফারেন্স নিই। কিন্তু এখানে যে লেখাটা আছে সেটা তো ডাইনামিক, কোথাও লেখা আছে স্মলে ডেলিভারি, কোথাও লেখা আছে ডেলিভার্ড। আমি তাহলে এখানে ইফ লজিক লাগাবো, করবো কি করে? নেক্সট ইম্পসিবল। সেইটাকে পসিবল করার জন্য আমাকে ইউজ করতে হবে সার্চ ফাংশন। সার্চ ফাংশন হচ্ছে ফাইন্ডিং সামথিং। কিন্তু সার্চ ফাংশন জানার আগে আমাকে আরো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কেস সেন্সিটিভ অ্যান্ড নন কেস সেন্সিটিভ। ধরছি এ, এটা স্মল এ, এটা ক্যাপিটাল এ। ইন জেনারেল আমাদের ক্ষেত্রে দুটোই হচ্ছে এ, দুটোই এ, কেউ এটাকে বি বা সি বলবে না। এক্সেল এর ক্ষেত্রে এ হচ্ছে একটা আলাদা এন্টিটি, এ হচ্ছে আলাদা এন্টিটি। এটা ইকুয়ালস টু কখনই সেম হবে না, এটা হয়ে যাবে নট ইকুয়ালস টু। যখন যে কোনো জিনিস হয়তো ইন্ডিয়া কেউ স্মলে লিখছে, আবার ইন্ডিয়া কেউ ক্যাপিটালে লিখছে, সেখানে গিয়েও সেম হচ্ছে না, কোথাও গিয়ে এরর এসে যাচ্ছে। কারণ এই ইন্ডিয়া হচ্ছে স্মলে, এই ইন্ডিয়া ক্যাপসে, অথবা স্টার্টিং এ ইন্ডিয়া আই ক্যাপিটালে, বাকিগুলো স্মলে, কিন্তু এখানে বাকি সবকিছুই হচ্ছে ক্যাপিটালে। কারণ এক্সেল এর ক্ষেত্রে সবকিছুকে সেম হতে হবে। এটা এ হলে হবে না, এটাকে এই হতে হবে স্মলে। যখন কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো সফটওয়্যার এইভাবে কোনো কিছুকে ডিফাইন করে যে সেম টু সেম, মানে মিরর এফেক্ট হতে হবে, তখন তাকে বলা হয় কেস সেন্সিটিভ। সে খুব সেন্সিটিভ এসব ব্যাপারে, যে আমাকে সেম টু সেম জিনিস দিতে হবে। যখন স্মলে এবং ক্যাপিটালে সমান ইকুয়ালস টু হয়, সেম হয়, বোথ আর সেম ভ্যালু ডিফাইন করে, তখন তাকে বলা হয় নন কেস সেন্সিটিভ। এটা যে খুব বেশি মনে রাখার কিছু নেই, কিন্তু যেহেতু আমরা আজকে এক্সেল করছি, কালকের দিনে অন্য কোনো টুল শিখবো, তখন এক্সেলের নেচার হচ্ছে কেস সেন্সিটিভ, অন্য কোনো টুলের নেচার হচ্ছে নন কেস সেন্সিটিভ। সেই জন্য আমাদের এগুলোকে একটু পয়েন্ট আউট করে রাখতে হয়, যে এখানে এখানে এই যে নেচার আছে। আমি আগে পুরোটা করে দেখাচ্ছি, তারপর প্রবলেম হলে সেখানেই বোঝাবো। এবার এই যে দেখাচ্ছে ডেলিভার্ড মাল্টিপাল ভাবে, মাল্টিপাল ওয়েতে লিখেছে। তাহলে এই যে জিনিসটার মধ্যে কমন ফ্যাক্টর আমার কাছে কি? কমন ফ্যাক্টর হচ্ছে এই লেখাটা পর্যন্ত, এই লেখাটা পর্যন্ত আমার কাছে কমন ফ্যাক্টর সব জায়গাতেই আছে।
তারপরে ভার্বের বিভিন্ন চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসটাকে চেক করতে গেলে আমাকে ফার্স্ট ইউজ করতে হবে সার্চ। সার্চের সিনট্যাক্স কি বলছে? ফাইন্ড টেক্সট। ফাইন্ড টেক্সট, কোন টেক্সটটাকে ফাইন্ড করব? এটাকে ফাইন্ড করব, কারণ এইটা হচ্ছে সবার মধ্যেই কমন আছে। কার মধ্যে ফাইন্ড করব? যে সেলটাই নিচ্ছে সেটাতে ফাইন্ড করব, আর কিছু না। শুধু ফাইন্ড আমি এনক্লোজ করে এন্টার করছি। ও কি বের করলো? 1। কেন 1 বেরালো? কারণ এই যখন আমি লিখছি ডেলিভ, আর এই ডেলিভের সাথে যখনই ম্যাচ হচ্ছে, এটার সাথে এটার সাথে এটার সাথে ম্যাচ হচ্ছে, ম্যাচ হওয়ার সাথে সাথে ও ম্যাচ করছে কি হবে? ডি এর সাথে ডি এর ম্যাচ হচ্ছে। ডি টু ডি ম্যাচ ফার্স্ট হচ্ছে। যখনই ম্যাচ স্টার্টিং হয়ে গেল, ডি এর সাথে ডি ম্যাচ হয়ে গেল, আসলে তো এটা কেস সেন্সিটিভ, কিন্তু এটাকে সার্চ ফাংশন দিয়ে আমরা এইভাবে সার্চ করছি যাতে স্মল ক্যাপিটালে কোনো ব্যারিয়ার না ক্রিয়েট হয়। তাহলে ডি টু ডি যেই ম্যাচ হলো, তাহলে ডি কত নম্বর ঘরে আছে? এখানে একটা রো নিয়ে নি। ডি আসলে কত? 1, ই 2, দেন 3, দেন সো অন। সেই জন্য এখানে 1 দেখাচ্ছে। যদি এটাকে আমরা চেঞ্জ করে ই করে দিই, তাহলে ই ইকুয়ালস টু 2 এসে যাবে। আর ডি হচ্ছে স্টার্টিং, ডি 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4, কারণ এটা একটা ক্যারেক্টার। আমরা ডেলিভার্ড হলে এটা ক্যারেক্টার, মানে কটা অক্ষর আছে আমরা 1 2 3 4 করে গুনতে পারি। এবার এই তো নাম্বার বেরিয়ে গেল। এই নাম্বারটা আমার তো ইফের কোনো লজিকে লাগবে না ডাইরেক্ট, কারণ ইফের কাজ কি? ইফের কাজ হচ্ছে লজিককে টেস্ট করে ইদার ট্রু অর ফলস বলা। ট্রু ফলস বলতে পারলে যে কোনো একটার অনুযায়ী ও রেজাল্ট এনে দেবে। 1 তো আর ট্রু ফলস না। তাহলে কোনো সংখ্যাকে যদি ট্রু ফলস হিসেবে চেক করতে হয়, তখন তার জন্য লজিক হচ্ছে ইজ নাম্বার। ইজ নাম্বার মানে হচ্ছে এটা কি নাম্বার? হ্যাঁ, ইজ নাম্বার হচ্ছে ভ্যালু দিতে বলছে। ভ্যালুটা দিলাম, কি বললো? ট্রু। তাহলে কি হলো? সার্চে বেরিয়ে গেল আমার ইন্টারনাল, যেখানে সার্চ করতে চাইছি কমন ফ্যাক্টরটা। ইজ নাম্বার বলছে কি? হ্যাঁ ট্রু। তাহলে ট্রু কোথায় লাগে? ট্রু তো আমার এই লজিক টেস্টে ট্রু হওয়া উচিত। ট্রু, ট্রু এর জায়গায় কি বলবো? যে ডেলিভার যা দেখাবে সেটা আমি লিখে দিলাম ডেলিভার্ড, এলস নট ডেলিভার্ড। যদি এটা ট্রু না হয়, আমি ম্যানুয়ালি লিখে দিলাম ফলস হতো, নট ডেলিভার্ড হয়ে যেত। একবার জিনিসটা দেখো, প্রবলেম হলে আরেকবার বোঝাতে কোনো অসুবিধা নেই, কারণ জিনিস এগুলি আসলে কাজে লাগবে, এগুলি আসবে আস্তে আস্তে কাজের দিকে। প্রবলেম হলে বলো। স্যার ইজ নাম্বারটা একবার বলবেন? হ্যাঁ বলছি। ইজ নাম্বার হচ্ছে ইজ নাম্বার। ইজ নাম্বারের কাজ কিছুই না। আমি কাউকে জিজ্ঞেস করছি, আমার পাশে কেউ বসে দিয়ে বললাম এটা কি নাম্বার, তাহলে ও কি বলবে? হ্যাঁ, ইজ দিস এ নাম্বার। এটাই হচ্ছে ইজ নাম্বার। এখানে যদি আমি নাম্বার দিয়ে দিই, যাই নাম্বারই দিই, ও কি বলবে? ট্রু বলবে। যদি আমি এখানে সিনটেক্স দিয়ে দিই, এ বি সি এসব লিখে দিই, তাহলে দেখাবে ফলস। যেরকম আমার কাছে 2 4 এগুলো কি? এগুলো হচ্ছে ইভেন নাম্বার। সেরকমও আছে এক্সেল এর কাছে ইজ ইভেন। যেই মুহূর্তে আমি 2 দিলাম, দেখাবে কি? ট্রু ভ্যালু। যেই মুহূর্তে এটা 3 হয়ে গেল, দেখাবে কি? ফলস ভ্যালু। সেমই হবে ইজ নাম্বার। ইজ নাম্বার একটাই কাজ,
যে কোনো কিছু যদি নাম্বার হয় ও সঙ্গে সঙ্গে তাকে বলবে হ্যাঁ এটা ট্রু, আর যেই মুহূর্তে ট্রু বলবে তখন ইফের যে লজিক্যাল টেস্ট যে সিনটেক্সের পার্টটা ওটা তো কাজ এমনি ওই করে দিল। ও যখন করে দিল বাকি তো শুধু রেজাল্টের অপেক্ষা। বোঝাতে পেরেছি আমি? ওকে স্যার। এই ফাইলটা আমি দিয়ে দেবো, এর সাথে সাথে প্র্যাকটিস করবে, কারণ আমরা যখন আমার একটা ব্যাচে যখন চলছে ড্যাশবোর্ডে যাব তখন কিন্তু ড্যাশবোর্ডে এই ফাইলগুলো লাগবে। এবার আসছি উইথ ডেটস। আগে কনটেক্সট বোঝাই, পুড়িয়ে গেলেই তো হলো না, কনটেক্সটটা কোথায় কিভাবে কাজে ইউজ হয় কোথায় লাগে। আমরা অনেকগুলো খবরের চ্যানেল বাংলার লোকেরা দেখে থাকি এই পর্যন্ত, TV9 24 ঘন্টা। এবার খবরের চ্যানেলের সাথে, কারণ কাজ তো মাল্টিপাল ডোমিনসে কাজ হয়, কালকের দিনে যদি কেউ নিউজে যায় তা সেও যেন একটা বোঝাতে পারে, এই জন্য আমি বোঝাচ্ছি। হচ্ছে এই খবর চলছে, খবরের মাঝে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসবে, দেখবে আসবে কয়েক সেকেন্ড, আসে 5 সেকেন্ড থাকবে চলে যাবে। একে অ্যাডভার্টাইজমেন্টের ভাষায় বলা হয় এল ব্যান্ড। বা অ্যাডভার্টাইজমেন্ট চলছে, এখানে খবর চলছে, এখান থেকে এই পার্টে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে, এই গ্লো যাচ্ছে, গ্লোটা এরকম কমপ্লিট করছে, একটা শেষ হয়ে যাচ্ছে, কি কি বলছে অ্যাস্টন ব্যান্ড। এবার এই যে প্রত্যেকটা প্রোগ্রাম চলছে, টেলিকাস্ট হচ্ছে, ব্রডকাস্ট হচ্ছে, লাইভ চলছে, তার মাঝে মাঝে অ্যাড চলছে, তাকে বলা হয় ইনসারশন। কি বলা হয়? ইনসারশন। এই ইনসারশনটা কি করে বোঝা হয় যে কোথায় কি চলছে? কারণ এর একটা লগ ফাইল তৈরি হয়, লগ ফাইল আমি দেখাবো। লগ ফাইল তৈরি হয়, লগ ফাইল প্রত্যেক 5 সেকেন্ড অন্তর চ্যানেলে কি অ্যাক্টিভিটি হচ্ছে সেটাকে রেকর্ড করে। রেকর্ড করে কি হবে, আজকের ডেট যেমন 22/2/25, টাইম 11:54 ডট, ধরো এখন হচ্ছে 20 সেকেন্ড, আবার 25, 30, এইভাবে কাউন্ট করতে করতে যাবে পরপর। এখানে কি দেখাবে, প্রোগ্রামের নাম, তারপরে সাথে সাথে অ্যাড স্টার্ট হলো কোনো অ্যাডের নাম, আবার হয়তো সিজি ব্লক। সিজি ব্লক মানে হচ্ছে যখন এই যে চ্যানেলটা একবার রিফ্রেশ রেট নেয় সেটা সিজি ব্লক, আবার হয়তো প্রোগ্রাম চলছে। এবার এরও তো একটা অ্যানালিসিস রিপোর্ট হয়, কোন চ্যানেলে কোন প্রোগ্রাম চলছে, তার কোন অ্যাডে বেশিক্ষণ লোকে ভিউয়ার কনস্ট্যান্ট থাকছে, তাহলে সেই অ্যাডটা সাকসেসফুল, তাহলে ক্লায়েন্টটা পয়সা দেবে। কিন্তু এক্সেলের ক্ষেত্রে যদি আমি ডেটকে ডাইরেক্ট ইফে ইউজ করতে যাই তাহলে আমি কোনো দিন ডেটকে ইউজ করতে পারবো না, কারণ এক্সেলের ইঞ্জিন এভাবেই তৈরি হয়েছে, যেটা আমরা 22/2/25 দেখছি সেটা অফিসিয়াল একটা নাম্বার ফরম্যাট, এরকম চলে আসে নাম্বার এইরকম 4,000 সামথিং দিয়ে বা 4 লাখ সামথিং দিয়ে আসে, কারণ এটা আমরা দেখছি GUI এফেক্টে ইন্টারনালি এটা চলে আমাদের ক্যালকুলেটিং পার্ট। তাহলে আমরা ইফে কোনোদিনই এটাকে ইউজ করতে পারবো না। এই ইউজেসটা আমাদের শিখতে হবে একটু ট্রিকি ভাবে, অন্যভাবে। কি হবে, ফার্স্টে নাম্বার এইরকম লেখাটাকে জানতে হবে কি করে করতে হয়, লেখাটা আগে আমাকে শিখে নিতে হবে। যদি আজকে 22 তারিখের ডেটে ফাইলটা ওপেন করেছি অটোমেটিক্যালি 22 হয়ে গেছে, কালকের দিনে মর্নিং এ ফাইলটা যেই মাত্র ওপেন করব তখন আমার কাছে কি দেখাবে, এটা 23 তারিখ। তাহলে কোনো জিনিসের লাইভ ডেট যদি আজকে দেখতে হয় তাহলে তার জন্য ফাংশন হচ্ছে টুডে। টুডে এর কোনো সিনটেক্স হয় না, স্টার্টিং এন্ড এন্ডিং ব্র্যাকেট হয়ে গেল। কিন্তু এর তো একটা ফরম্যাট দরকার, এই ফরম্যাটটা তো আছে হচ্ছে জেনারেল 22/2, আমি তো এভাবে দেখতে নাও যেতে পারি। তাহলে কোনো জিনিসকে বিশেষ করে ডেটকে যদি ফরম্যাট করতে হয় তখন আমরা ইউজ করি টেক্সট ফাংশন। টেক্সট ফাংশনের সিনট্যাক্স হচ্ছে ভ্যালু ফরম্যাট টেক্সট। ভ্যালু তো আমার এটা ফরম্যাট করতে হবে, মনে রাখতে হবে যখনই কিছু ফরম্যাটে করছি এবং সেটা যখন টেক্সটে করছি
তখন অন্ধের মতো দুটো আমাকে ডবল ইনভার্টেড কমা আগে ইউজ করে নিতে হবে, কারণ ডবল ইনভার্টেড কমা ছাড়া কোনো টেক্সট এক্সেলে অ্যাকসেপ্টেবল না। এবার ডেটের জন্য লিখবো ডিডি ড্যাশ ড্যাশ। কেন দিচ্ছি? আমার ওই রকম ফরম্যাটে লাগবে, আমার এই ফরম্যাটে লাগবে। এমএম এমএম কথা অর্থ হচ্ছে মান্থের দুটো দিন, যেমন ফেব্রুয়ারির এফই আসবে, যদি একটা দিই আরো একটা বাড়িয়ে দিই, ট্রিপল এম করে দিই, তাহলে এফই বলে আসবে। যদি ইয়ার আমার পুরোপুরি ইয়ার চাই তাহলে ওয়াই, যদি পুরো ইয়ার চাই পুরো ফুল তাহলে 4টে ওয়াই। এই হয়ে গেল আমার ডেটের ফরম্যাট। যদি এটাকে টুডে না লিখে আজকে আমি 23/2/25 লিখি, তাহলে এটা 23/2 হবে, ইকুয়ালস টু টুডে লিখলেও হয়ে যাবে 22শে ফেব্রুয়ারি 2025। এর সাথে আমাকে আবার লিখতে হবে টুডে। কেন আমি এটা দেখাচ্ছি? কারণ আমরা যখন ড্যাশবোর্ড বানাবো আমরা একটা ডেটের ফরম্যাট দেব, যখন আমরা এরকম ধরনের ডেট ওয়াইজ কোনো রকম ক্যালকুলেটিভ অ্যানালিসিস করব, কারণ সেটা দেখতে ভালো লাগে যে পার ডেতে ডেটটাকে ড্রপডাউনে চেঞ্জ করে দিলে পুরো অ্যানালিসিসটা চেঞ্জ হচ্ছে, রিপ্রেজেন্টেশনটা। তাহলে এর সাথে আমাকে লিখতে হবে টুডে। কিন্তু টুডেকে যদি আমি এভাবে পাশে লিখে দিই তাহলে কি সেটা আমার নেবে? না, কারণ সেটা একটা আলাদা ফাংশন এসে যাচ্ছে। কোনো কিছুকে এক্সেলে যদি কনক্যাট করতে হয় বা যুক্ত করতে হয় তাহলে দুটো ফরমেশন আছে। একটা হচ্ছে এ আর বি লিখলাম, যোগ করার জন্য যখন টেক্সটে যোগ করব, দুটোই টেক্সট, অ্যান্ড ইউজ করব। এ হচ্ছে প্রাচীন পদ্ধতি। মডার্ন পদ্ধতির মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে কনক্যাট, যেটা একদম নতুন, আর যাদের পুরনো এক্সেল তারা ইউজ করতে পারে কনক্যাটিনে। পুরনো এক্সেলের জন্য এখানে কি দেখায়? কম্প্যাটেবিলিটি ফাংশন, মানে এটা এই এক্সেলের জন্য তৈরি না, কিন্তু ইউজ করা যেতে পারে, কিন্তু আমরা ইউজ করবো কনক্যাট। দুটোরই সেম কাজ, শুধু আগে পিছে নাম চেঞ্জ করে দিয়েছি। কনক্যাটের কাজ কি বলেছে? টেক্সট ওয়ান এবং 3টে ডট। 3টে ডট কথা অর্থ হচ্ছে ইনফাইনাইট টেক্সট আমরা নিতে পারি, এর কোনো লিমিটেশন নেই, কিন্তু একটা টেক্সট তো নিতেই হবে। টেক্সট ওয়ান আমরা নিচ্ছি, মামা বি নিলাম। এবার যদি আমাকে বলে এর মাঝে স্পেসটা কোথায় গেল, স্পেস লাগবে, তাহলে কিছুই না, এখানে দুটো ইনভার্টেড কমা একটু স্পেস দিয়ে লিখবো, আর একটা কমা শুধু বাড়িয়ে নেব। এই দুটো ইনভার্টেড কমা মানে হচ্ছে একটা স্পেস, এই একটা স্পেস দিয়ে নিয়েছি, মানে এটাকে টেক্সটই দেখানো হচ্ছে টেক্সট ফরমেশনে, কিন্তু ভিতরে কিছু নেই। যদি আমি গায়ে গায়ে নিই তাহলে কিন্তু স্পেস থাকবে না, গায়ে গায়ে থাকবে। একটা স্পেস নেব, সেম ভাবে আমরা এখানেও তাই করে দেব। কনক্যাট ইটালিকের জন্য কন্ট্রোল আই, এখানে স্মলে ছিলাম, এখানে ক্যাপসে করে দিয়েছি। এইটুকু ক্লিয়ার হলো? বলো। তারপর এখানে আমি করে দেখাচ্ছি যে কি হবে ডেটের সাথে ডেট। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। ওকে। এবার এই ডেটটা সাথে আমাকে চেক করতে হবে কি, ধরো এই যে ডেটের যে ফাইলটা নিয়েছি এটা কোনো মিষ্টির দোকানে বা কোনো বেকারির ফাইল। বেকারির ফাইলে কেন? এফএসএসআই লাইসেন্সের নিয়ম অনুযায়ী যে কোনো প্রোডাক্টের এখনকার জিএসটি যেহেতু আছে 5% ফুডের উপর, কোন প্রোডাক্ট কখন তৈরি হচ্ছে সেটা মেনশন করতে হবে, এবং প্রপার ডেটটাকে চেক আউট করতে হবে যে প্রোডাক্টটা এক্সপায়ার না হয়ে যাচ্ছে কিনা। তাহলে আমাকে স্টক থেকে সরাতে হবে, যে হ্যাঁ মন জিনিস, মিও আমরে এগুলো হবে কাজ করে, জিনিস তুলে নেয়। তাহলে এখানে ডেট আছে, আমাকে এমনভাবে ফাংশন লিখতে হবে, টুডে ফাংশন ইউজ করি, যে অটোমেটিক্যালি ফাইল খুললেই দেখাবে এটা আজকের দিনের থেকে কতটা দিন পুরনো। তাহলে
ইউজ করব হচ্ছে ইফ গ্রেটার দেন টুডে। তাহলে ফাইলটা ওপেন প্রত্যেকদিন ওপেন করলে ফার্স্টের ডে স্টার্টিং এ অটোমেটিক্যালি ফাইল চেঞ্জ হয়ে যাবে টুডে। বি টু গ্রেটার দেন টুডে কি হচ্ছে, আমি এখানে লিখে দিলাম ওল্ড, নিউ বা ফ্রেশ। না, আমি একটু উল্টো লিখেছি, এইটাকে আমাকে ফ্রেশ দিতে হবে। কেন আমি ট্রু ভ্যালুটাকে কেন ফ্রেশ লিখলাম, ওল্ডটাকে ফলস ভ্যালুটাকে ওল্ড লিখলাম, কারণ এই যে 22 সালটা এক্সেলের আমাদের ক্ষেত্রে হতে পারে 22 সাল অনেক পুরনো। আমরা বলি না পুরনো প্রোডাক্টটা অলরেডি এক্সপায়ারের দিকে এগিয়ে এসেছে, এই আমাদের এটা নিজস্ব জীবনে এটা আমাদের কাছে পুরনো। এক্সেলের ক্ষেত্রে 22 সালটা হচ্ছে ওর কাছে 25 সালের থেকে কম। ও তো নিউমেরিক্যাল ক্যালকুলেট করে, ও 25 সালের থেকে কম। তাহলে এই 22 আসলে এক্সেলের পরিভাষায় হচ্ছে টুডের থেকে পুরনো, মানে আজকের বছরের থেকে কম, ছোট ভ্যালু কম। ও করছে কি না না, এ তো গ্রেটার দেন না, 22 সাল 25 সালের থেকে বেশি না। তাহলে ও সবসময় বের করবে ফলস বের করবে। তাহলে ফলসটা যদি বের করে, ফলসের জায়গায় আমাকে ওল্ড দিতে হবে। আমার তো মেইন উদ্দেশ্য হচ্ছে পুরনো স্টককে চেক আউট কে আপডেট করা, যে পুরনো কি কি স্টক আছে। 25 সালে একটা দেখাচ্ছি। 25 সালে কি হয়েছে, এই 25 সালের সেপ্টেম্বর তো অলরেডি আসেনি, সেই জন্য 25 সালের সেপ্টেম্বর যেহেতু আসেনি, একে দেখাচ্ছে যেহেতু অলরেডি আসেনি, তো নিউমেরিক্যালি এর থেকে সত্যি বড়, সেই জন্য একে ট্রু দেখাচ্ছে। ট্রু এর জায়গায় এটাকে আমাকে দিতে হয়েছে, আমি মনে হয় কোথাও একটা ভুল লিখলাম, আগে পরে লিখে ফেললাম। এক মিনিট, এটা তো ঠিকই আছে। আমি প্রথমেই ঠিক লিখেছিলাম, আমারই ভুল হয়েছে, এটা ওল্ডই হবে। তাহলে এই 25 সালের সেপ্টেম্বর মাস ওর কাছে আজকের দিনের থেকে বেশি গ্রেটার দেন, সেই জন্য এটা ওর কাছে ট্রু ভ্যালু, এই ট্রু ভ্যালুতে ফ্রেশ দেখাচ্ছে। আর যেটা ওর কাছে ক্যালকুলেটিভ ওয়েতে কম, ছোট, লেস দেন, সেটাকে দেখাচ্ছে ওল্ড ভ্যালু। ক্লিয়ার হয়েছে কিনা বলো? স্যার এটা আরেকবার বলুন। হুম, তাহলে আমি এখানে করছি ইফ 22 সালের ডেট আমাদের চোখে কমতে এটা একটা পুরনো জিনিস, পাস্ট। এক্সেলের মতে এটা আজকের দিনের থেকে নতুন জিনিস। কেন? 22 তো 25-এর থেকে ছোট, ও তো আর ওইসব ডেট টেট ইয়ার তো বোঝে না। তাহলে এর সাথে আমাকে চেক করতে হবে কি আজকের দিনের। আমি আমার মতো করে ফর্মুলা লিখবো, এক্সেলের মতো করে তো লিখবো না। আমি আমার মতো লিখছি কি, পুরনো যদি আজকের দিনের থেকে বেশি হয় তাহলে সেটা হবে আমার কাছে ওল্ড স্টক, আর যেটা হবে না সেটা হবে আমার কাছে ফ্রেশ। তাহলে বি টু গ্রেটার দেন টুডে আসলে কি, আসলে একটা ফলস ভ্যালু। কেন ফলস ভ্যালু? যে 22 হচ্ছে 25-এর থেকে এক্সেলের ভাষায় ছোট, সেই জন্য এটা ফলস ভ্যালু। তাহলে ফলসের জায়গায় আমাকে লিখতে হবে ওল্ড, কারণ আমার তো শুধু ওইটাই বের করতে হবে কোনটা ওল্ড স্টক আগে। তাহলে ট্রু এর জায়গায়, ট্রু ভ্যালুর জায়গায় লিখে দিই ফ্রেশ, দেন হচ্ছে ওল্ড। এবার এটাকেই যদি আমি স্যার বুঝতে পেরেছি। আমি
25 করে দিই, তারা দেবে এটাই ফ্রেশ হয়ে যাবে। মানে একদিন আগে ও একটু উল্টো করে দেখছে, ব্ল্যাঙ্কটা নতুন স্যার এটা ব্ল্যাঙ্ক তো হয়ে। ইফ এলস এর স্টেটমেন্ট, মানে প্রথমে ওই ইয়ার কন্ডিশনটাই আমি বুঝতে পারিনি। বুঝলাম না। বললাম স্যার কন্ডিশনটা আমি দেখিনি ঠিকভাবে, ওই পুরোটা দেখা যাচ্ছিল না, তাই ওটা ও দেখার পরে আমি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক ঠিক। এবার একটা আসি, যেটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে। এসকিউএল যখন করবে, এসকিউএল এ সাব কোয়ারির পরে যখন আমরা যাব, তখন এই জিনিসটা আমাদের কাছে আসে। যখন ডিজ্যাঙ্গো যারা শেখে, ডিজ্যাঙ্গো তো বলা ঠিক না, জ্যাঙ্গো যারা শেখে তারা এগুলোতে আরো বেশি ইউজ হয়। আমরা ব্যাংকিং ক্ষেত্রে দেখি যে পাসওয়ার্ডটা আজকে আমরা ইউজ করছি নেট ব্যাংকিং এ, সেটা একটা 7 দিন, 15 দিন, 1 মাস পরে অটো রিসেট হয়ে যায়। বা সবচেয়ে হলে পিএফএ, পিএফএ কি হয়, ঠিক 3 মাস পরে পাসওয়ার্ড দেখিয়ে দিয়ে এক্সপায়ার, নিউ পাসওয়ার্ড জেনারেট করো। এবার আমি যদি 3 বারে, আমি যদি আজ থেকে 4 মাস আগে বা আজ থেকে 1 বছর আগে যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম, সেই পাসওয়ার্ডটাই আবার ইউজ করতে যাই, সঙ্গে সঙ্গে দেখাবে অলরেডি ইউজড। কেন? ও পাসওয়ার্ড গুলোকে সব ডেটাবেসে রেখে দিয়েছে, সেভ রাখে উইথ হ্যাশ মাইনিং, কারণ পাসওয়ার্ড যদি এনক্রিপ্টেড থাকে, হ্যাক না হয়ে যায়। এবার আমার কাছে সিকিউরিটি অডিট হবে, ধরলাম আমি আইটি ডিপার্টমেন্টের এই ডেটার কাজ করি, ডেটাকে অ্যানালিসিস করি, রিপোর্ট তৈরি করি, এইসব আমার কাজ। সে করছে কি, প্রত্যেক ইউজারের মেল আইডি ডেটা নামিয়েছে, যে কোম্পানি যত মেল আইডি ক্রিয়েট আছে বিভিন্ন ডোমিন সাবডোমিনে, তারপর বিভিন্ন ডিভাইসের নামিয়েছে। সে সিকিউরিটি অডিট হচ্ছে যে কোন কোন জিনিসের পাসওয়ার্ড ঠিকঠাক আছে, কোথাও তো সিকিউরিটি ব্রিচ হয়নি। ব্রিচ কথার অর্থ এখানে হচ্ছে ওদের প্যারামিটার, যে একই ওল্ড পাসওয়ার্ড আবার সে ইউজ করছে, বা কোনো এক্সিকিউটিভ যারা আইটিতে আছে যে ওল্ড পাসওয়ার্ডই আবার ফোর্সফুলি হয়তো ইনসার্ট করেছে তাদের ডেটাবেসে কোন ইউজারকে অ্যাক্সেস দেওয়ার জন্য। সিকিউরিটির সময় এই পাসওয়ার্ড, ওল্ড পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড সব চেক করা হয়। এটা আমরা এক্সেলে দেখছি, এটা হলে পাইথনে করা হয়। তো এক্সেলটা আগে দেখি এক্সেলে কিভাবে করা হয়। তো কোনো জিনিসকে যদি এক্স্যাক্টলি ম্যাচ করাতে হয়, আমার একটা ফর্মুলা এক্সেল দিয়ে রেখেছে, তার নাম হচ্ছে এক্স্যাক্ট। এক্স্যাক্টের কাজ কি, টেক্সট ওয়ান টেক্সট টু, আর কিছু না। ওর মধ্যে ওর খালি একটাই কাজ, ট্রু ভ্যালু বের করা। কারণ এই ট্রু ভ্যালুটাই তোমাকে হেল্প করবে। সেই ট্রু ভ্যালুটা তো বেরিয়ে গেল, তাহলে আমাকে এখানে দেখাতে হবে কি কোনটা ম্যাচ হয়েছে কোনটা ম্যাচ হয়নি। তাহলে ইফ, তার মধ্যে লিখবে এক্স্যাক্ট টেক্সট ওয়ান টেক্সট টু, দেন ট্রু যদি হয় সেটা থেকে ম্যাচ, ডোন্ট নট ম্যাচ। তাহলে যেগুলো আমার ম্যাচ হবে সেগুলো আমাকে দেখিয়ে দেবে যে আমার কোনগুলো ম্যাচ হয়েছে। তাহলে এখানে আমি কোন ফাংশনের হেল্প নিলাম, এক্স্যাক্ট ফাংশনের হেল্প নিলাম। এটা আমরা সুকাস্ট যদি এইভাবে লিখি, তাহলে আমার কাছে ডাইরেক্ট রেজাল্ট তো আসবে, কিন্তু সেটা ইফের মধ্যে ইকুয়ালস টু দিয়ে অ্যাপ্লিকেবল না। সেই জন্য আমরা ইউজ করছি এক্স্যাক্ট। আশা করি এটা ইজি ছিল, এটা বুঝতে অসুবিধা হয়নি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আসি, এটা নেস্টেড, স্যার নেস্টেড। নাকি হ্যাঁ বল, বলো বলো। এটা নেস্টেড ইফ? হ্যাঁ নেস্টেড কি করিয়েছিলাম? না না, করাননি স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি। আমরা ইফ দেখেছি, এবার আমরা যেটা দেখব, ইফের মধ্যে আবার ইফ ঢুকছে।
যখন ইফের সাথে ইফ, তার সাথে ইফ, তার সাথে if বারবার ইফের কাজ হয়, তাকে আমরা বলা হয় নেস্টেড ইফ। এবার এই নেস্টেড ইফে কি আছে, আমার এখানে দিয়েছে হচ্ছে এর নাম দিয়ে দিলাম রাম, কালারটা কি করে দিই, এখানে এতগুলো নাম আমার কাছে দেওয়া আছে, তাদের বোনাসটা বের করতে বলেছে, তাদের বোনাস আমাকে ক্যালকুলেট করতে হবে। যখন এরকম প্যারামিটার থাকে আমাকে দেখানো হয় যে ওভার এত পার্সেন্ট দেব, দেন হচ্ছে দুটো টাগ অফ ওয়ার থাকে যে 90 to 81, 80 to 70। অলওয়েজ রিমেম্বার আমি স্টার্টিং থেকে শুরু করব, গ্রেটার দ্যান 90 এই ফার্স্ট থেকে শুরু করব, এখান থেকে লজিকটা লেখা শুরু করব ফার্স্ট অল। কারণ যদি আমি এখান থেকে শুরু করে দিই তাহলে গ্রেটার দ্যান 70 বা গ্রেটার দ্যান 70 লিখলে অল আর সেম, মানে 3% এসে যাবে গ্রেটার দ্যান 70। যদি 5% ধরি সব 5% চলে আসবে, উপর থেকে শুরু করব। এবার হচ্ছে নেক্সট ইফটা লিখতে কি করে হয়, একটা বেসিক ইফের মতো ইউজ শুরু করব। ইফ প্রথমে কি বলেছে B2, আমি এখানে আর ম্যানুয়ালি এভাবে লিখবো না, আমি যখন আমার কাছে দেওয়া আছে আমি সেলের রেফারেন্স নিয়ে নেব, এটার নাম দিয়েছি লজিক। কি করে লজিক আসছে সেটা আমি দেখাচ্ছি। গ্রেটার দেন 90, দেন এটা কি হতে হবে 12 এখানে দেওয়া আছে, আমি 12 করে নিই, কমা, একটা পার্ট হয়ে গেল, আবার আমি ইফ লিখবো, আবার আমি এখানে নেব 62, এই সেলটা নেব 61 যেটাতে আছে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু কেন নিচ্ছি, প্রথমে তো 90 এর বেশি হয়ে গেল, দেন কি বলছে 90 থেকে 81, তাহলে যদি আমি গ্রেটার দ্যান 81 নিই তাহলে তো সেটা 90 কে ওভারফ্লো করে ফেলবে, সেই জন্য ইকুয়ালস টু নিচ্ছি 81 টিল দ্য 90। কারণ প্রথমে ইফ কি করে কাজ করে, প্রথমে 90 পর্যন্ত যাবে স্যার, হ্যাঁ মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু স্যার ওটা তো 90 পর্যন্ত যাবে, হ্যাঁ 90 পর্যন্ত যাবে, কারণ ওর উপরে আর যাবে না, যাবে তার না, আগেও আসবে না। না প্রথমে ইফ এতটা পর্যন্ত কাজ করবে, কাজ করে যেই এখানে হ্যাঁ, ফেল হবে, ফেল হওয়ার তখন সাথে ওটা সাথে ইফ কিন্তু স্টেটমেন্টে ঢুকবে। তখন এখানে ঢুকে যাবে। কারণ এইটা কার আন্ডারে পড়ছে, ভ্যালু ইফ ফলস এর আন্ডারে পড়ছে, যে হাইলাইট হয়েছে এই জায়গায় ভ্যালু ইফ ফলস এর জায়গায় আমরা কোনো কিছু না লিখে সেখানে আবার নতুন করে ইফ এর সিনট্যাক্স লিখছি, এটা ফেল হলে এটাতে আসবে, এটা ফেল হলে আরেকটাতে যাবে, পরপর যাবে আর কি। কমা 7%, বাকি লিখছি না, এন্টার দিলাম 12, কন্ট্রোল শিফট 5 নাম্বার যে নাম্বারটা থাকে কিবোর্ডে সেটা প্রেস করলেই আমার কাছে চলে আসবে পার্সেন্টেজে। এটা হয়ে গেল আমার একটা সাধারণভাবে কাজ করার নিয়ম, কিন্তু আমি এভাবে করবো না আজকের দিনে। ফার্স্টে দেখাবো আমরা 91 এগুলো কিছু কখনো লিখবো না, আমাকে হতে পারে একই জিনিস বারবার ইউজ করতে হবে আর ফার্স্ট ইউজ করতে হবে। আগে যে নেম রেঞ্জে ডিলিট করি, নেম রেঞ্জ একটা আলাদা চ্যাপ্টার, সেটাও দেখাবো, তাকে আজকে দেখিয়ে রাখছি। ধরছি এই কটা আমার এই 91, 61, 94, 73, 64 এগুলো আছে, আমি এর নেম রেঞ্জ তৈরি করব, মানে এর ইকুয়ালস টু ভেরিয়েবল ক্রিয়েট করব। যে ভেরিয়েবল জানে না বা জেনে থাকলে আমি আবার বলে দিই, ধরছি আমার নাম সুদীপ্ত, আমার কোম্পানির কাছে আমাকে চেনে একটা স্পেসিফিক এমপ্লয় আইডি দিয়ে, সেখানে সুদীপ্ত হয়তো আরো 100 জন থাকতে পারে, সুদীপ্ত চ্যাটার্জি হয়তো আরো 20 জন থাকতে পারে, কিন্তু আমাকে নাম্বার দিয়ে ইউনিকলি স্পেসিফাই করা হয়েছে। তাহলে এখানে 61 কেও 91 কেও ইউনিকলি স্পেসিফাই করা হতে পারে, করি। কোথায় যাব, হোমে যাব, হোমে তো থাকবো, যাব হচ্ছে ফর্মুলা, ক্রিয়েট ফ্রম সিলেকশন, ডিফাইন, ক্রিয়েট ফ্রম সিলেকশন, ক্যালাম টপ রো অটোমেটিক সিলেক্ট হবে, প্রথমে রোটাকে সিলেক্ট করে টপ রো, ওকে।
ওকে হওয়ার পর আবার চেক করতে হবে নেম ম্যানেজারে গিয়ে। নেম ম্যানেজারে কি হচ্ছে, নেম ম্যানেজারে হচ্ছে আমার টোটাল এই রেঞ্জটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু এটাতে একটা ইস্যু আসবে। ইস্যুটা কি হবে, যেহেতু এটা টোটাল অ্যাবসুলেট রেফারেন্স হয়ে গেছে, এই টোটালের সাথে গ্রেটার দ্যান 90 ম্যাচ করার চেষ্টা করবে, কিন্তু আমি যদি টোটালের সাথে ম্যাচ করানো পারবো না, তাহলে এইভাবে যখন আমার লজিক হবে আমি ডাইরেক্ট এত এইভাবে শর্টকাটে যাব না, আমি একটা একটা করে যাব। একবার বানিয়ে নেব, বারবার যাতে ইউজ করতে পারি। ডিফাইন নেম, 91, 91 কি দেখাচ্ছে, বি টু, বি টু কার অটোমেটিক নাম এসে গেছে, ওকে করে দিলাম। আমি এখানে নামটা চেঞ্জও করতে পারি, যদি আমি নেম ম্যানেজারে গিয়ে নাম চেঞ্জ করতে যাই, ডবল ক্লিক নামটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমি এটাতে করছি না। তাহলে প্রত্যেকটা থেকে আমাকে ডিফাইন নেম একবার করে নেব। আমি আপাতত তিনটে দিয়ে দেখাচ্ছি। সেকেন্ড পার্ট, ইফের মধ্যে ইফ এখন আর ইউজ হয় না, তার মডার্ন ফাংশন হচ্ছে আইএফএস ইফস। আইএফএস বা অনেকে ইফস বলে, এর কাজ হচ্ছে লজিক টেস্ট ভ্যালু ইফ ট্রু দেন ইনফাইনাইট। সেখানে বারবার ইফ আর লিখতে হয় না, কি করতে হয়, এই যে আমি তো এখানে বি টু নেব না, বি টুর নাম তো দিয়েছি এইডেন, লিখবো কি এ আই, এইডেন চলে আসছে, গ্রেটার দেন 90 কমা 12% কমা এভা গ্রেটার দেন ইকুয়ালস টু 81 হচ্ছে 7%। এটাকেও যদি আমি করে দিই 82, আর এটাতে 81 হলো। 82 যদি করে দিই, এটা আমাকে এনে আসবে, কারণ এইটা আমি কোথায় নিয়েছি, নেম ম্যানেজারে আমি এখানে তো অলরেডি সিলেকশন করে রেখেছি। যখন আমি আইএফএস ইফস ফর্মুলা লিখবো, তখন আমি এখানে গিয়ে আর কিছু চেঞ্জ করবো না, কারণ যারা প্র্যাকটিক্যাল এক্সাম মেশিন টেস্ট দেয়, তারা অনেকেই করে কি মডার্ন ফর্মুলা ইউজ করে রেঞ্জে ঢুকে ফেলে, রেঞ্জে এডিট করতে শুরু করে দেয়। অল আর ডাইনামিক ফর্মুলা, যাকে আমরা বলা হয় 365 ফাংশন, 365 ফাংশনে যখন আমরা ক্লাস করবো আরো জানবো, এটা আসলে ইউজিং হয় ফ্লোটিং বেসিস পয়েন্টে। মানে এই যে ফাংশনগুলো কাজ করছে, এটা এক্সেল এর সেলের মধ্যে আর কাজ করে না, আপার সেলে এসে যায়। পরে প্র্যাকটিক্যালি যখন দেখাবো আরো ভালো বুঝতে পারবে। রেঞ্জে আমি আর ঢুকবো না, এইটাতে আমি আর কোনো ছেড়খানি করব না, আমি এখানে যা হবে অটোমেটিক্যালি হতে থাকবে। আর যদি আমাকে এই 90, 81 এইগুলোকেও আলাদা করতে হয়, দেখিয়ে রাখছি, যদি আমাকে এটাকে আলাদা করতে হয়, আমি একটা সেল নতুন নেব, সিলেক্ট করব, ডেটায় যাব, টেক্সট টু কলামে যাব, ডিলিমিটেডে ফার্স্টে যাব, স্পেস, এখান থেকে আমি স্পেস 81, এটা হয়ে যাচ্ছে, হবে না, 62 তে যাই, এটা আমার আলাদা হয়ে গেল। তাহলে আমি কিভাবে ইউজ করব, তাহলে আমার হলো কি, আমাকে লিখতে আর কিচ্ছু হচ্ছে না, অল ডাইনামিক। কারণ কালকের দিনে যদি আমাকে কেউ বলে যে এটা না 81 হবে না, এটাকে 85 করে দে, আর এটাকে করে দে 89, তাহলেও যেন আমার রেজাল্ট ইনট্যাক্ট থাকে, রেজাল্টে কোনো চেঞ্জ না হয়, বা আমাকে ম্যানুয়ালি বসে বসে ফর্মুলাটাকে এডিট করতে না হয়। কারণ প্র্যাকটিস সেট যেখানে আসবে, সেখানে যে 15টা 20টা করে ইফের ফাংশন লিখতে হবে একটা সেলের মধ্যে। সেই জন্যই আমি একবারে এখানে দেখাচ্ছি যে ডায়নামিক ভাবে কিভাবে কাজ করতে হয়। কোশ্চেন থাকলে বলো।
আমার নেটের কানেকশন ইস্যু হচ্ছিল এই এভারেজের অডিওটা কাটছে তোমার। জায়গাটা কিছুটা আগে দেখতে পাইনি আমি করে দেখিয়ে দিচ্ছি। স্যার, এটা একবার দেখিয়ে দিন। হ্যাঁ, করে দিচ্ছি। আমার একটা ব্যাচ না মাথা খারাপ করে দেবে। তো পাবলিক এমন ঢুকেছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। তুমি আবার বলে কতটা দেখতে পেয়েছো বলো, তাহলে আমি আবার ওখান থেকে শুরু করছি। স্যার শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, কতটা দেখতে কথা পেয়েছো? কি কাটছে না শোনা যাচ্ছে স্যার? না, একদম ক্লিয়ার আছো। স্যার এভারেজের পার্টটুকু একবার দেখান, আর লাস্ট 2 মিনিট ধরে আমার নেটটা ইস্যু হচ্ছিল, ওইটুকু আমার ইয়ে আমি করছে না। করছি। হুম, হুম, এই জায়গাটা নেই। যখন আমরা কোনো কিছু নেম রেঞ্জ নিয়ে নেব, সেই নেম রেঞ্জে কাজ করার পরে আমরা কখনো রেঞ্জে গিয়ে কাজ করতে শুরু করব না। রেঞ্জে যদি কাজ করি, তাহলে সেখানে যেহেতু এটা ডাইনামিক ফর্মুলা, 365 যাকে ফর্মুলা বলা হয়, সেখানে নেম রেঞ্জের মধ্যে এডিট করতে শুরু করলে ফর্মুলা কাজ করবে না। যদি আমি এখানে গিয়ে 95 করে দিই, এটা যেহেতু আমার কম্পেবিলিটি ভার্সন চলছে, এখানে কাজ করে, কারণ এই ফাইলটা বানানো হয়েছে 2019-এর ফাইলে, এক্সেল থেকে পুরনো ফাইল। কিন্তু মডার্ন ফাইল একদম হলে এখানে এরর শুরু করবে। তাহলে আমি এখানে একটা তো করে নিলাম, নেম রেঞ্জটা আমি করে নিয়েছি। এবার আমার যেটা পয়েন্ট হচ্ছে, আমি যখন কাজ করব, তখন এই জিনিসটাকেও ডাইনামিক করার চেষ্টা করবো। আমি ম্যানুয়ালি কেন 90, 91 এইভাবে লিখতে যাব? এইটাকে ডাইনামিক করতে গেলে এই পার্টগুলোকে আমাকে আলাদা করতে হবে। কোনো কিছুকে স্প্লিট আপ করতে গেলে কলমে যেটা আছে ইউজ করব কি, টেক্সট টু কলম। কোথায় পাবো? ডেটা, উইন্ডোজ ম্যাক যেখানেই হোক, ডেটা ট্যাব রিবনে যাব, টেক্সট টু কলমে যাব, ফিক্সড উইতে যাব। ফিক্সড উইতে কেন যাব? কারণ এখানে ডিলিমিটার নেই। ডিলিমিটারকে আমি আস্তে আস্তে ধীরে বোঝাবো। এখানে আগে একটা, এই 90, 81-এর আগে একটা ক্লিক করব। ক্লিক করা মানে হচ্ছে একটা কলম ক্রিয়েট হচ্ছে, ভার্চুয়ালি কলম ক্রিয়েট হচ্ছে। নেক্সট করলাম, ফিনিশ করলাম। এখানে একটা কলম খুলে নিতে হতো। এটা আলাদা হয়ে গেল। তাহলে 90 কি আমার ম্যানুয়ালি লেখার দরকার আছে? আমি জাস্ট যাব, এখানে সিলেক্ট করব। 80 কি ম্যানুয়ালি লেখার দরকার আছে? যাব, সিলেক্ট করবো, এন্টার। কারণ কালকের দিনে এটাকে আমাকে যদি বলে 75 করে দিতে, অটোমেটিক্যালি আমার এখানে রিফ্লেক্ট হবে 75। কারণ এটাকে আমি যদি করে দিই এরকম, এখানে তো এডিট করা ঠিক না, আমি আগেই বললাম। যদি এখানে চেঞ্জ করি, এই জায়গাটা চেঞ্জ করতে বলে, তাহলে আমাকে ম্যানুয়ালি সেলে ঢুকে ঢুকে এডিট করতে হবে না। কারণ ইন প্র্যাকটিক্যাল লাইফে ইফের হয়তো টোটাল 15 বার ইফসের ফর্মুলা বা 15টা আলাদা করে ইফ ফাংশন লিখতে হবে একটা সেলের রেজাল্টের জন্য। এটা নেক্সট ইম্পসিবল টাস্ক হয়ে যাবে ম্যানুয়ালি এডিট করা। সেই জন্য এখানে ডাইনামিক্যালি করব।
দেখো এবার বুঝতে পারলে বা ক্লিয়ার আছে সিন? হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। আজকে পর্যন্ত আমরা নেক্সট ডিপি রাখছি। কালকে মর্নিং এ যে এই টাইমে যখন ক্লাস আছে তখন হচ্ছে এর সাথে অ্যান্ড অরের লজিক করব। অ্যান্ড অরের লজিক করার পরে আমি বাকিটা প্র্যাকটিস সেট দেবো, ইফের একটা বড় প্র্যাকটিস সেট করবে। এবং আমি তো দেখিয়ে দিলাম যে এখানে আমাদের কাছে কুইজ আছে, কুইজগুলো মাইনারলি দেবে। ওইটা যদি প্রবলেম থাকে যে টাইমের মধ্যে এখনই পারবো কিনা, দেবে 150 খানা কুইজ আছে, লেখাই আছে নো টাইম লিমিট নো কাউন্ট। ওটা প্র্যাকটিস করো, কন্টেন্টের কোনো অভাব হবে না প্র্যাকটিসের জন্য। প্রত্যেক দিন দেখবে আপডেট রিফ্রেশ হবে, পেজে কিছু না কিছু এসে যাবে। এ তো সবে শুরু, আরো কত মানে ডেটা আছে আমার কাছে দেবো। তো এটাকে আজকে আপাতত এইটুকুই প্র্যাকটিস করো যতটুকু করিয়েছি। নিজে নাহলে টেবিল লেখো, নিজে টেবিল লেখো। যদি নিজে টেবিল লিখতেও না ইচ্ছা করে, তা আমি বলে দিচ্ছি, এআই এর যুগে বসবাস করছি তো, চ্যাট জিপিটি লিখবে, টায়ার.com-এ চলে যায়, ক্রিয়েট এ এক্সেল ট্যাবুলার টেবিল টু প্র্যাকটিস if function and suggest if function related questions. ও তোমাকে একটা টেস্ট দিয়ে দেবে। কপি করার নিয়মও দেখিয়ে দিচ্ছি। কোনো টেবিলকে মেল বডি বা ব্রাউজার থেকে কপি করতে গেলে আগে হেডারকে সেপারেট কপি করবে। সেপারেট হেডারকে কপি করবে, দেন ফাইলটাকে নেবে। এবার এখানে যা যা দিয়েছে ও যেভাবে বলেছে এই জিনিসটা দেখার চেষ্টা করবে, না দেখার ট্রাই করবে। তাতেও যদি মনে হয় যে এই প্র্যাকটিসটা তো বেসিক, শুধু জাস্ট লিখে দেবে মেক ইট কমপ্লেক্স ফর মি। ও এত কমপ্লেক্স বানাতে শুরু করবে, তারপর নিজের প্র্যাকটিস করার ইচ্ছা চলে যাবে। তো প্র্যাকটিসের দেবো, এবং এখান থেকে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিসে কোনো শেষ নেই, প্র্যাকটিসটাই সবচেয়ে বড় দরকার। ক্লাস 20%, 80% হচ্ছে প্র্যাকটিস, তাহলেই রেজাল্ট 100% হবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস আমি এন্ড করছি। রেকর্ডিং তুমি 1 ঘন্টা পরেই পেয়ে যাবে। ওকে স্যার ওকে। ওকে, কোনো অসুবিধা হলে জানাবে, হোয়াটসঅ্যাপ করে রাখবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে স্যার। ওকে, এন্ড করলাম। ওকে স্যার ঠিক।